আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026 সালের বিজ্ঞান এই সাবজেক্টের তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন দেখব। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাল্লাহ। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা প্রথমে দেখে নেব তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই সাবজেক্টে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। আর সৃজনশীলের জন্য থাকবে হচ্ছে তোমাদের 70 নম্বর। আর বহুনির্বাচনী প্রশ্নের জন্য 30। এই হচ্ছে তোমাদের 100 নম্বরের পরীক্ষার সময় হচ্ছে তোমাদের 3 ঘন্টা। তোমাদের এই সৃজনশীলে থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলগুলো দিতে হবে। এখন আমরা প্রথমেই তোমাদের বহুনির্বাচনী প্রশ্ন দেখে নিব, যে তোমরা যা যা পড়তে পারো যে কমন উপযোগী সেগুলো আমরা দেখব। এগুলো থেকে আশা করি তোমাদের যে পরীক্ষার মধ্যে কমন আসবে, এগুলো যদি তুমি যে বেসিকটি ক্লিয়ার করো। প্রথমে আমরা দেখব শ্রেণীবিন্যাসের জন্য কাকে বলা হয়, সেটি হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। কোনটি প্রাণীটির ত্বক শুষ্ক, যে কোন প্রাণীটির ত্বক ত্বক শুষ্ক সেটি হচ্ছে সাপ। কোন সম্পর্কটি সঠিক, সেটি হচ্ছে যে হাইডা নিডোব্লাস্ট কোষ। শিকার দ্বারা আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ, সেটি হচ্ছে খ নিডোব্লাস্ট। প্রাণীর শ্রেণীবিন্যাস সর্বশেষ ধাপ কোনটি, সেটি হচ্ছে প্রজাতি। কোন প্রাণীটি নালীপাদের নালীপদের সাহায্যে চলাচল করে, সেটি হচ্ছে তারা মাছ। কোন মেরুদণ্ডী প্রাণীটি সরীসৃপ প্রাণীভুক্ত যে শ্রেণীভুক্ত, সেটি হচ্ছে খ কুমির। দেহ নলাকার ও খণ্ডায়িত রেচন অঙ্গ নেফ্রিডিয়া এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী কোনটি, সেটি হচ্ছে কেঁচো। কাঁকড়া কোন পর্বের প্রাণী, সেটি হচ্ছে অর্থোপোডা। কার্ডাটা পর্বকে কয়টি উপপর্বে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে 3টি। কোন প্রাণীর দেহ প্লেগয়েড আইস দ্বারা আবৃত, সেটি হচ্ছে হাঙর। কোন পর্বের প্রাণীরা যে স্পঞ্জ নামে পরিচিত, সেটি হচ্ছে পরিফেরা। অন্তঃপরজীবীর একটি প্রধান বৈশিষ্ট্য হল উভয়। প্লাটিহেলমিনথেস পর্বের রেচন অঙ্গ কোনটি, সেটি হচ্ছে ক শিখা কোষ। কোনটি উভচর প্রাণীর বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ত্বক মসৃণ ও গ্রন্থিযুক্ত। মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে, সেটি হচ্ছে নালীপথ। সাপ কোন শ্রেণীভুক্তির যে প্রাণী, সেটি হচ্ছে সরীসৃপ। এখন আমরা দেখে নেব তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যে কমন উপযোগী উত্তর সহ সেগুলো আমরা দেখব। কিভাবে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে সহজ জ্ঞান অর্জন করা যায়, সেটি হচ্ছে যে বিপুল সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে সহজে জ্ঞান অর্জন করার উপায় হলো শ্রেণীবিন্যাস। প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল ও অমিল সম্পর্কে উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। তোমার চেনা জানা 5টি অর্থপুরা যে নাম লেখো। চিংড়ি, মৌমাছি, প্রজাপতি, তেলাপোকা এবং হচ্ছে উকুন। সিলেন্টারেটা পর্বকে নিডারিয়া নামক নামকরণ করা হয়েছে কেন? যেমন পূর্বে সিলিন্ডার নামে পরিচিত পূর্বের প্রাণীদের নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ রয়েছে। এই কোষগুলো শিকার, ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। যে পর্বের পূর্ণাঙ্গ প্রাণীর মাথা চিহ্নিত করা যায় না, তার সাধারণ বৈশিষ্ট্য লেখ। একাইনোডার মাটা পর্বের
পূর্ণজা প্রাণীর মাথা চিহ্নিত করা যায় না। এ পর্বের প্রাণীদের দেহ কাঁটাযুক্ত এবং 5টি সমান ভাগে বিভক্ত। এদের পানির সংবহন তন্ত্র থাকে এবং নালীপথের সাহায্যে চলাচল করে। ঝিনুক মোলাস্কা পর্বের অন্তর্ভুক্ত কেন? ঝিনুকের দেহ নরম। এর নরম দেহটি সাধারণ শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। চিংড়িকে কেন মাছ বলা হয় না? চিংড়ি অর্থোপোডা পর্বের প্রাণী। এর দেহে মস্তক, বক্ষ ও উদর এই 3টি অঞ্চলে বিভক্ত সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট। ইলিশ মাছের বৈশিষ্ট্য লেখো। ইলিশ মাছের বৈশিষ্ট্য হচ্ছে তোমাদের অধিকাংশ স্বাদু পানিতে এবং অল্প কিছু লুনা পানিতে বসবাস করে। দেহ স্লাইকুয়েট ধরনের আইস দ্বারা আবৃত। মাথার দুই পাশে 4 জোড়া ফলক থাকে। আর তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য যা যা তোমরা পড়তে পারো সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ কাকে বলে, কুমিরকে কেন সরীসৃপ বলা হয়, সিলুম কাকে বলে, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লেখো। এটি তোমরা পড়বে যে শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা লেখো, এটি তোমাদের পরীক্ষার মধ্যে আসতেই পারে। সিলুম কি? নটোকর্ড বলতে কি বোঝায়? এখন আমরা তোমাদের যে পরবর্তী অধ্যায় থেকে যে বহির্নির্বাচনী প্রশ্নগুলো পড়তে পারো সেই বিষয়গুলো দেখব। কোন প্রক্রিয়ার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি এবং বংশবৃদ্ধি ঘটে? সেটি হচ্ছে কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের ফলে সৃষ্ট আবৃত কোষগুলি কেমন? সেটি হচ্ছে আকারে ও ক্রোমোজোম সংখ্যায় সমান। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আর কি বলা হয়? সেটি হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোসোমগুলি যে মধ্যপাতে সারিবদ্ধ? সেটি হচ্ছে মেটাফেজ। কোন কোষে বিভাজনের মাধ্যমে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি পায়? সেটি হচ্ছে মাইটোসিস। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে ক্রোমাটিডগুলি পৃথক হয়ে বিপরীত মেরুতে চলে যায়? সেটি হচ্ছে অ্যানাফেজ। মাইটোসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে নিউক্লিয়াস পুনর্গঠিত হয়? সেটি হচ্ছে যেমন টেলোফেজ। মাইটোসিস কোন ধাপে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে আসে? সেটি হচ্ছে মেটাফেজ। এখন তোমরা যা যা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়তে পারো। হ্রাসমূলক বিভাজন বলতে কি বোঝায়? যে কোষ বিভাজনের ফলে আবৃত কোষ ক্রোমোজোমের সংখ্যা মাতৃকার তুলনায় অর্ধেক হয়ে যায় সেই বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে বৃদ্ধি ব্যাখ্যা করো। যেমন কোষ বিভাজনের মাধ্যমে জীবদেহে নতুন কোষ তৈরি হয় যা দৈহিক বৃদ্ধিতে ভূমিকা রাখে। মাইটোসিস প্রক্রিয়ায় কোষ সংখ্যা বৃদ্ধি পায় ফলে টিস্যু ও অঙ্গের আকার বড় হয়। মিওসিস প্রয়োজন কেন? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়, ফলে দুটি জনক কোষ একত্র হয়ে জাইগোট গঠন করে। তার ক্রোমোসোম সংখ্যা প্রজাতির ক্রোমোসোম সংখ্যার অনুস্বরূপ থাকে। জিন বলতে কি বোঝায়? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর অংশই হলো জিন। ডিএনএর ব্যাখ্যা ভূমিকা করো। ডিএনএর জীবকোষে ক্রোমোজোমের প্রধান উপাদান বংশগতি দ্বারা পরিবহন। ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ডিএনএ এর গুরুত্ব অপরিসীম। এখন তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য কি কি পড়তে পারো? ক্যারিওকাইনেসিস কি? মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? যেমন যে তোমাদের মাইটোসিস কোষ বিভাজনে সংগঠিত নিউক্লিয়াসের বিভাজনই হলো ক্যারিওকাইনেসিস। ডিএনএ এর পুনরূপ কি? এটি তোমরা ভালো করে পড়বে যে ডিএনএ পুনরূপ কি। ক্রোমোজোমকে বংশগতি বৃদ্ধি বলা হয় কেন? ক্রোমোজোম কাকে বলে? মিওসিস হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ক্যারিওকাইনেসিস কাকে বলে?
জবা ফুলের ডিম্বাশয়ে সংঘটিত বিভাজনকে রাসমূলক বিভাজন বলা হয় কেন? এখন আমরা তোমাদের পরবর্তী অধ্যায় থেকে যে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো কি কি আসতে পারে সেই বিষয়গুলো দেখি। উদ্ভিদ কোন অংশের মাধ্যমে মাটি থেকে পানি শোষণ করে? সেটি হচ্ছে মূল এবং মূলরুম থেকে। প্রচ্ছদন কোনটির মাধ্যমে বেশি হয়? পত্ররন্ধ্র। অভিস্রাবণ প্রক্রিয়া কোন শারীরিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? সেটি হচ্ছে কোনটি নয়। প্রচ্ছদনকে উদ্ভিদের জন্য একটি প্রয়োজনীয় অভিশাপ বলা হয় কেন? কারণ এটি উদ্ভিদকে পানি হারাতে বাধ্য করে কিন্তু পরিবহন সচল রাখে। প্রচ্ছদনের ফলে উদ্ভিদে কি বৃদ্ধি পায়? সেটি হচ্ছে কোষরসের ঘনত্ব। কোন প্রক্রিয়ায় একটি পদার্থের অণু উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে ছড়িয়ে পড়ে? সেটি হচ্ছে বেপন। অর্ধবেদ্য পর্দা দিয়ে কোনটি চলাচল করতে পারে? সেটি হচ্ছে শুধু দ্রাবক। প্রচ্ছদন প্রধানত কোন অংশের মাধ্যমে হয়? সেটি হচ্ছে পাতা। কোন প্রক্রিয়া উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করে? সেটি হচ্ছে অভিস্রবণ। ফ্লোয়েমের মাধ্যমে কি পরিবহন হয়? সেটি হচ্ছে খাদ্য। প্রস্তুতের ফলে উদ্ভিদে কি বৃদ্ধি পায়? সেটি হচ্ছে কোষ রসের ঘনত্ব। জাইলেম ও ফ্লোয়েম কোন ধরনের টিস্যু? সেটি হচ্ছে আমাদের পরিবহন টিস্যু। উদ্ভিদ কোন অংশের মাধ্যমে গ্যাস বিনিময় হয়? সেটি হচ্ছে পাতা বা পত্ররন্ধ্র। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা যা যা পড়তে পারো, যেমন অভিস্রবণ প্রক্রিয়া বলতে কি বুঝো? যে প্রক্রিয়া একই পদার্থের কম ঘনত্বে বেশি ঘনত্বের দুটি দ্রবণ অর্ধবেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ থেকে অধিক ঘনত্বের দ্রবণের দিকে যায়, তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। দ্রব এবং দ্রাবক বলতে কি বোঝায়? যে পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করতে পারে তাকে দ্রাবক এবং দ্রাবকের যা দ্রবীভূত হয় তাকে ধ্রুব বলে। অভিস্রবণ প্রক্রিয়ার দুটি গুরুত্ব লেখ, যেমন ১. কাণ্ডপাতাকে সতেজ এবং খরা রাখতে সাহায্য করে। কোষের মধ্যে জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোকে সচল রাখে। উদ্ভিদ কিভাবে খনিজ লবণ শোষণ করে? খনিজ লবণগুলো মাটিস্থ পানিতে দ্রবীভূত থাকলেও উদ্ভিদ কখনো তোমাদের লবণের সম্পূর্ণ অণুগুলোকে শোষণ করতে পারে না। উদ্ভিদ লবণগুলো কেবল আয়ন হিসেবে শোষণ করে। উদ্ভিদ মাটির রস থেকে খনিজ লবণ শোষণ দুইভাবে সম্পন্ন করে: নিষ্ক্রিয় শোষণ এবং সক্রিয় শোষণ। আর সৃজনশীলের জন্য তোমরা পড়তে পারো প্রচ্ছদন কাকে বলে, উদ্ভিদে পরিবহন পথ বলতে কি বোঝায়, ইমবাইবিশন কাকে বলে, পলিথিনকে কেন অবেদ্য পর্দা বলা হয় সেটি লেখ। ভেপন কি? শুকনো কিশমিশ পানিতে ফুলে যায় কেন? ইমবাইবেশন কাকে বলে? ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে সেটি লেখ। এটি তোমাদের কমন উপযোগী, যে ফুলের সুবাস বাতাসে কিভাবে ছড়িয়ে পড়ে। নিষিক্তকরণের পর কি গঠিত হয়? সেটি হচ্ছে বীজ। বীজ অঙ্কুরোদ্গমের জন্য কি প্রয়োজন? সেটি হচ্ছে পানি, বায়ু ও উষ্ণতা। কোনটি গুচ্ছ ফল? সেটি হচ্ছে আকন্দ। কোনটি দ্বারা মিষ্টি আলুর প্রজনন ঘটে? সেটি হচ্ছে মূল। কোন ফুলটি বর্ণহীন এবং পরাগায়নে হালকা? সেটি হচ্ছে ধান। কলা কোন ধরনের ফল? সেটি হচ্ছে রসালো ফল। আর তোমরা সংক্ষিপ্ত জন্য যা যা পড়তে পারো: কৃত্রিম অঙ্গজ প্রজনন বলতে কি বোঝায়? কাটিং বলতে কি বুঝো? পরাগায়ন ব্যাখ্যা করো। কুমড়ো গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে?
লাউ একটি ফল ব্যাখ্যা করো। ফুলে বৃত্তির প্রয়োজন হয় কেন? প্রয়োজন কেন? গুচ্ছ ও যৌগিক ফলের মধ্যে পার্থক্য লিখ। তেঁতুল বীজে অঙ্কুরোদ্গম প্রক্রিয়া বর্ণনা করো। সরল ফল বলতে কি বোঝায়? পরাগায়ন কত প্রকার? বৃত্তির দুটি কাজ লেখ। পরাগায়ন কত প্রকার? আমকে রসালো ফল বলা হয় কেন? ধন্যবাদ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই বই থেকে তোমাদের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশনটি আমরা দেখে নিয়েছি। এই সাজেশনটি ফলো করলে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।